দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা বলছে। 2023-এর 9ই অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই বিভীষিকাময় রাতের কথা আমরা কেউই ভুলিনি। হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় যে পড়ুয়ার, নদিয়ার বগুলার বাসিন্দা ওই পড়ুয়া, এবং পরবর্তীতে নানান অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনা, সেই এক বছরের মধ্যে আজকের দিনে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু, এবং এই ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। আমরা দেখলাম যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য মহিলা কমিশনের, অন্যদিকে 15 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসা শুরু হয়েছে। ধর্ষণ করে কি খুন করা হয়েছে ওই পড়ুয়াকে, এমনও প্রশ্ন সামনে আসছে। তবে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে আরজি করে তরুণী চিকিৎসকের ময়না তদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ভোর 3টে থেকে 6টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, প্রাথমিকভাবে এমনটাই ময়না তদন্তের রিপোর্টে সামনে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে অনুমান করা হচ্ছে যে শ্বাসরোধ করে ওই চিকিৎসক পড়ুয়া, ওই তরুণীকে খুন করা হয়েছে, এবং যে ঘটনা ঘটেছে রাত 3টে থেকে 6টার মধ্যে। আপনারা জানেন যে এমার্জেন্সিতে নাইট ডিউটিতে ছিলেন ওই ছাত্রী, এবং পরে সেমিনার হলে তিনি বিশ্রাম নিতে যান, এবং তখনই যে ঘটনা। এবং আপনাদের জানিয়ে রাখবো, এই যে সেমিনার হল থেকে করিডোর, সেই সময়ে এবং যে ছাত্রী গিয়েছিলেন সেখানকার যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু নেই, অর্থাৎ সেখানে কোনো সিসিটিভি নেই। এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, ময়না তদন্ত শেষ হয়েছে এবং প্রাথমিকভাবে যে রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে যে রাত 3টে থেকে 6টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ওই পড়ুয়াকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আরজি করে এই ঘটনার পরেই কর্মবিরতিতে গিয়েছেন চিকিৎসকরা। জরুরি বিভাগ ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে, এবং মৃত ছাত্রীর পরিবারকে ফোনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেছেন পরিবারের সঙ্গে। এবং ছাত্রীর মা, তিনি যেমনটা জানিয়েছেন যে অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল ওই ছাত্রী, ওই পড়ুয়া চিকিৎসক, এবং তার যে মৃত্যু কোনোভাবেই তার পরিবার মেনে নিতে পারছে না। এবং প্রতিবেশীরা তারাও জানাচ্ছেন যে মানসিক অবসাদ তো দূর, প্রাণোচ্ছল ছিলেন ওই তরুণী। কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে একটা স্বপ্ন, একটা যাত্রা শেষ হয়ে গেল মাঝপথে, এই প্রশ্নই যেরকম তুলছেন স্থানীয় যারা বাসিন্দারা এবং প্রতিবেশীরা। অন্যদিকে আপনাদের জানাবো, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে শ্বাসরোধ করে ওই পড়ুয়া চিকিৎসককে খুন করা হয়েছে, এবং রাত 3টে থেকে 6টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। অন্যদিকে আরজি করে চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 11 জনের তদন্ত কমিটি গঠন হয়েছে। ডিন অফ স্টুডেন্টসের নেতৃত্বে কমিটি গঠন হয়েছে। এবং আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ কিন্তু আবাসিক চিকিৎসকরা তারা দেহ ঘিরে বিক্ষোভও দেখা থাকেন। শুক্রবার সকালে যে ঘটনা, এবং ওই পড়ুয়ার দেহ উদ্ধার, এমার্জেন্সিতে নাইট ডিউটিতে ছিলেন ওই ছাত্রী, এবং অন ডিউটি অবস্থায় কিভাবে এই ঘটনা ঘটে তা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। শুরুতেই যে খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, ময়না তদন্ত শেষ হয়ে গিয়েছে, এবং স্বাভাবিকভাবে যে রিপোর্ট এখনো পর্যন্ত প্রাথমিকভাবে রিপোর্টে বলা হচ্ছে যে চিকিৎসক পড়ুয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কোথাও গিয়ে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, কেন সিসিটিভি ছিল না, এই প্রশ্ন সামনে আসছে। অন্যদিকে ওই মৃত পড়ুয়া, মৃত ছাত্রীর মা, তিনি জানাচ্ছেন যে তার মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল, এবং কোথাও গিয়ে তিনি এই অভিযোগও করছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। কি বলেছেন ওই পড়ুয়ার ছাত্রীর মা, শোনাবো আপনাদের প্রথমে। আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। কোনোদিন কিছু বলেছে হাসপাতালের নামে, বন্ধুদের নামে? কিছু বলেনি। আপনারা অভিযোগ জানিয়েছেন, কমপ্লেন করেছেন? না, কিছু করেনি। ডাক্তার কি বলছে? কে দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত? দেখেছি। কোনো ধরনের ইনজুরি মার্ক বা বডিতে কিছু দেখেছেন? কিছু বলেনি আমাদের। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস শুনছি। না, আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। বডিতে কি ইনজুরি মার্ক? একদম
এখানে কাটা দাগ, অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না কোনো, সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে, সব কিছু একাই কোথায়। আপনাদের শোনালাম ওই তরুণীর মার বক্তব্য। তিনি যেমনটা বলছেন যে মেয়ের গায়ে শুধুমাত্র নীল চাদর ছিল, ঘটনাস্থলে কোনো রকম কোনো সিসি ক্যামেরা নেই। নজরদারি কোথায়? খাস কলকাতায় সরকারি হাসপাতাল। এ নিয়ে আজকের আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজকের আলোচনায় তৃণমূলের তরফে প্রদীপ্ত মুখার্জি। প্রদীপ্ত, আপনাকে স্বাগত। বিজেপির তরফে স্নেহান সরকার রয়েছেন, অন্যদিকে কংগ্রেসের তরফে রয়েছেন কেতন জয়সওয়াল এবং সিপিআইয়ের তরফে রয়েছেন গৌতম রায়। সকলকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি শুরুতেই প্রদীপ্ত বাবু আপনার কাছে আসবো। যে ঘটনা আমরা দেখলাম কোথাও গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এর আগেও আমরা এই একই ঘটনা দেখেছি খাস কলকাতায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোথাও গিয়ে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে, এবং যে প্রশ্ন ইতিমধ্যে উঠছে যে পড়ুয়া অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলেন এবং যার মা বলছেন যে অত্যন্ত প্রাণোচ্ছল ছিল তার মেয়ে, মানসিক অবসাদ তো দূর, এবং সে শুধুমাত্র পরিবার শুধু বলছে না, প্রতিবেশীরাও এমনটা জানাচ্ছে। কিন্তু এই যে ঘটনা, এই যে হাসপাতালের নিরাপত্তা কোথায়, কি বলবেন আপনি? দেখুন, নিরাপত্তা কোথায় বা কোথায় নয় সেটা অবশ্যই তদন্তের ব্যাপার, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা, নারকীয় ঘটনা, যে বা যারা দোষী পূর্ণাঙ্গ তদন্ত করে এমন একটা উদাহরণযোগ্য শাস্তি দিতে হবে যে এ ধরনের ঘটনা যেন কোনোভাবে না ঘটে। আমরা কোনোভাবে দায়বদ্ধতার থেকে সরে যাচ্ছি না, সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের আছে, উত্তরদায়কতা আমাদের আছে। কিন্তু এ কথা সত্যি যে যেখানে যদি কোনো গাফিলতি থেকে থাকে সেখানে হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছেন তাদের দায় নিতে হবে। সরকার সেই জন্য যথেষ্ট বদ্ধপরিকর এবং তদন্ত সম্পূর্ণভাবে যেন কোনো রকম ঢিলেঢালা না হয়। এবং দেখেছেন আপনি বিনীত গোয়েল ওখানে পৌঁছে গেছে, যিনি সিপি, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা আধিকারিকরা আছে, স্বাস্থ্য দপ্তর থেকেও লোকজন গিয়েছে, পিজি যারা স্টুডেন্ট আছে তাদেরকে তদন্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ ধরনের নিন্দনীয় নারকীয় ঘটনা যারা করেছে তা কোনোভাবে, মানে যদি হয়ে থাকে এরকম ঘটনা, তদন্তের আগে এগুলো বলা ঠিক হবে না, কিন্তু যদি হয়ে থাকে মানে এর কোনো রকম ভাবে কোনো ছাড় দেওয়া উচিত নয়। একদমই। স্নেহান, আপনার কাছে আসবো। স্নেহান বাবু, যে ঘটনা আমরা দেখলাম ঠিক আজ থেকে 1 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, এবং কোথাও গিয়ে এই ঘটনার সঙ্গে পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে এবং কোন জায়গায় কি হয় সমস্ত কিছুই আসবে উঠে, তবে কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থায় একটা বড়সড় ফাঁক রয়েছে? দেখুন, যখন সন্দেশখালির ঘটনা ঘটেছিল তখন বলা হয়েছিল যে এটা মিথ্যে ঘটনা, এটা রটানো ঘটনা। তারপরে যখন জেসিবির ঘটনা সামনে এলো তখন বললো পুলিশ ব্যবস্থা নিয়েছে। তারপরে যখন জয়ন্ত সিং উঠে এলো তখনও বলা হলো যে পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। তারপরে ডাবগ্রাম, ফুলবাড়ি, একের পর এক ঘটনা উঠেছে। কোথাও বলা হয়েছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কোথাও ইউপি, বিহার এইসবের উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে ঘটনার ক্রমাগতভাবে চলতেই থাকছে, নারীদের ওপর নির্যাতন চলতেই থাকছে, সেটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই যে একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে ছাত্রীটি যে পড়ছিল, সে তো শিক্ষিকা, মানে সে এখনো সে সেকেন্ড ইয়ার, মানে সে ফাইনাল ইয়ার, সে কদিন পরেই ডাক্তার হতে চলেছিল। সে কিন্তু কোনো গ্রামের, প্রান্তিক গ্রামের কোনো হাসপাতালে সে কিন্তু ছিল না কর্মরত, সে ছিল আমাদের শহরের প্রাণকেন্দ্রে, কলকাতা শহরের মধ্যে একটি হাসপাতালে সে কাজ করত। এবার আপনি ভেবে দেখুন, কলকাতা শহরের হাসপাতালে কর্মরত একজন ডাক্তার, সে যদি সুরক্ষিত না হয়, গ্রাম গঞ্জল বা প্রান্তিক স্তরের যে মানুষগুলো আছে তাদের নিরাপত্তাটা কোথায়? আমরা বাংলাদেশ দেখে শিউরে উঠছি, আমরা আতঙ্কিত হচ্ছি বাংলাদেশের অবস্থা দেখে, কিন্তু বাংলাদেশ হতে পশ্চিমবাংলার আর কতগুলো স্টেপ বাকি আছে। একটু উত্তর দিতেই হবে, মানে এইটাই হচ্ছে সমস্যা, যে কোনো ঘটনাকে যদি এইভাবে দেখার চেষ্টা করা হয় স্বাভাবিকভাবেই তুলনামূলক চর্চাটা আসে। স্নেহায়ন আমার কথার মধ্যে বললো উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য তুলে আনা হয়, এই কারণেই আনা হয় যে একটা তুলনামূলক বিশ্লেষণ করে বলার চেষ্টা করা হয় যে সন্দেহটা ওরা বারবার করে, ওরা আসলে এই ধরনের ইন্ধনটা দিতে চেষ্টা করে, যেটা ওরা বিভিন্ন গ্রুপে, আমি বলতে পারবো না প্রদীপ, আমি কোনোদিন যাইও না, ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। আমি বলে দিই, আমি উদাহরণের কথা পরিবার তাই কলকাতা, তোমারও পরিবার তাই কলকাতা, আমরা পশ্চিম বাংলায় থাকি, পশ্চিম বাংলা নিয়ে ফার্স্টে কনসার্ন হয়ে গেছে। পশ্চিম বাংলার বাসিন্দা বটে, আমরা ভারতের নাগরিক, এবং সেই ভারতের নাগরিক হিসেবে নরেন্দ্র মোদীকে সামনে রেখে তোমরা রাজনীতি করো, তোমরা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে রাজনীতি করো না। ফলে নরেন্দ্র মোদী যদি ভারতের প্রধানমন্ত্রী হন, আমাদের ভারতের নিয়ে কথা বলার অধিকার আছে, কারণ যখন ভারতের সমস্যা নিয়ে কথা হয় তোমরা তখন আমেরিকাকে টেনে আনো। ফলে ডোন্ট ফরগেট দ্যাট।
আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দায়বদ্ধ এবং আমরা উত্তর দিই, আমরা উত্তর দিই। আমি বলে দিই, একটা ঘটনা যদি কখনো না, তাহলে সেটা তোমরা করো কেন? তোমরা সেই ঘটনাটা করো কেন যখন তোমাদের তরফ থেকে কোনো ঘটনা ঘটেছে? তোমরা যখন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছো তখন তোমরা পশ্চিমবঙ্গে তুলনা করেছো কেন? যখন হাতরাসের ঘটনার তুলনা হচ্ছিল, যখন হাতরাসের ঘটনার এখানে চর্চা হচ্ছিল, তোমরা কেন পশ্চিমবঙ্গের কথা তুলে এনেছো? যখন ত্রিপুরার কথা হচ্ছিল 2022 সালে 6 জনকে যেভাবে ধর্ষণ করে করা হয়েছিল, এই সময় যখন একজন ট্যাঙ্কের উপর উঠে গেল তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য, তখন তোমরা পশ্চিমবঙ্গের কথা তোলো কেন? তোমরা এই পশ্চিমবঙ্গকে শ্রীলঙ্কাকে বানিয়েছো। একটু আরজি করের দিকে নজর রাখবো। আমরা ভারতীয় বাসিন্দা, আমরা ইউপি বিহার ভারতবর্ষ ভ্রমণ করার আগে আমাদের একদমই সরাসরি যে ছবির দিকে আমরা নজর রেখেছি, আরজিকর হাসপাতালে ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে এসেছে, প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্ট সামনে এসেছে এবং যেখানে বলা হয়েছে যে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। এই মুহূর্তে বিজেপির তরফে বিক্ষোভ চলছে আরজিকর হাসপাতালে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং যে ঘটনা আমরা দেখলাম যে মৃত ছাত্রী গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে এবং আজ সকালে যখন তার দেহ উদ্ধার হয় তার মাথার কাছ থেকে ব্যাগ, ফোন, ল্যাপটপ পাওয়া যায়, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তবে পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত রয়েছে এখনো পর্যন্ত। যে ছবি আমরা দেখছি আরজিকর হাসপাতালে, বেশ কিছুক্ষণ আগে যে ছবি দেখা গিয়েছিল যে দেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন অন্যান্য পড়ুয়া চিকিৎসকরা, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে বলা হয়েছে যে ঘটনা ঘটেছিল রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে। দেখছেন যে ছবি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সেখানে চিকিৎসকের যারা রয়েছেন, পড়ুয়া চিকিৎসকরা তারাও কিন্তু রয়েছেন সেখানে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালে উপস্থিত হয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। যে ছবি আপনারা দেখছেন যথেষ্ট কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনিও ঘটনাস্থলে পৌঁছেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে এমনটাই অনুমান করা হচ্ছে। রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে এই ঘটনা ঘটেছে এবং গলার হাড় ভাঙার উল্লেখও রয়েছে ওই রিপোর্টে। আরজিকরে ইতিমধ্যেই পৌঁছেছেন সিপিএম এর প্রতিনিধি দল, পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি নেতা কৌস্তব বাগচি উপস্থিত হয়েছেন। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি। শাশ্বতী, এই মুহূর্তে আরজিকরে ঠিক কি পরিস্থিতি সেখানে এবং জানতে চাইবো শেষ কি আপডেট পাচ্ছ? দেখো, ছাত্ররা যারা পড়ুয়া ছাত্র এখানকার তারা বিক্ষোভ দেখাচ্ছে, ঘিরে ধরার চেষ্টা করা হচ্ছে এবং মিডিয়ার উপর তারা চড়া হয়েছে কার্যত। সব থেকে বড় বিষয় যে এখানে সিপিআইএম এর তরফ থেকে ছাত্রনেত্রী যুবনেত্রী মীনাক্ষী তিনি এসেছিলেন এবং যে মরদেহ ছিল সেটাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং যারা এখানকার আরজিকরের ছাত্র রয়েছেন পড়ুয়ারা, তারাও এই বিক্ষোভের সাথে হন এবং যথেষ্ট মাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
শাশ্বতী, এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি যথেষ্টই কিন্তু উদ্বিগ্ন পরিস্থিতি। অন্যান্য যারা পড়ুয়া চিকিৎসকরা রয়েছেন তারা কি বলছেন? কারণ ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তার সামনে এসেছে, যেখানে বলা হয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। একেবারে এই পরিস্থিতির দিকে নজর রাখো শাশ্বতী। আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের যেরকম আপডেট জানাচ্ছিলাম, আলোচনায় ফিরবো, তবে এই সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, আলোচনায় অবশ্যই আসবো, তবে এই মুহূর্তে আপনাদের জানাবো আরজিকর হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষ হয়ে যাওয়ার পর ওই তরুণী চিকিৎসক অর্থাৎ চিকিৎসক পড়ুয়ার দেহ বের করে আনা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি সেখানে। কারণ বিজেপির তরফে যেরকম বিক্ষোভ, অন্যদিকে সিপিএম এর প্রতিনিধি দল তারাও সেখানে গিয়ে পৌঁছেছেন। এসএফআই এর তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন চলছে সেখানে, এবং পাশাপাশি বিজেপির তরফেও বিক্ষোভ প্রদর্শন চলছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর হাসপাতাল চত্বরে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই মুহূর্তে যে ছবি, একদিকে এসএফআই এর তরফে বিক্ষোভ চলছে, অন্যদিকে বিজেপির তরফে বিক্ষোভ প্রদর্শন চলছে, কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে? আরজিকর হাসপাতালে কি ছবি এই মুহূর্তে, শেষ কি আপডেট পাচ্ছ? খুব বেশি হয়তো উত্তপ্ত হয়ে উঠেছে আরজিকর হসপিটাল। কারণ তোমাকে জানাবো যে ইতিমধ্যেই বডি বের করে নিয়ে যাওয়া হচ্ছে সেই তরুণীর, যে পিএম হয়েছে, পিএম এর পর বডি বেরিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল একদম আরজিকর ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে বিশাল ফোর্স দিয়ে কিন্তু সেই বডি বার করা হচ্ছিল। কিন্তু সেই সময় যেটা দেখা গেল যে এসএফআই, ডিওয়াইএফআই এবং সিপিআইএম তাদের যারা নেতৃত্বরা তারা আসেন এবং মীনাক্ষী তার নেতৃত্বে এই পুরো গাড়িটাকে আটকে দেওয়া হয়, যে সবাই গাড়ি, সেই গাড়ি আটকে দেওয়া হয়, বডি আটকে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। তাদের মূলত যে দাবি যে তদন্ত ঠিক হয়নি এবং তদন্ত করার আগেই বডি এই তথ্য লোপাট করার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু বডি এইভাবে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। যতক্ষণ না ফ্যামিলি আসবে ততক্ষণ বডি নিয়ে যেতে দেওয়া হবে না। এই বিষয়ে নিয়েই কিন্তু তারা বডি আটকায় এবং রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আরজিকর চত্বরে। কারণ যেটা দেখা যায় যে বডি আটকানো হয়, বডি আটকানোর পর একাধিক যারা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে পুরো বিষয়টাকেই, এবং তারপরে ডিসি নর্থ তিনি আসেন, তিনি পুরো বিষয়টা তদারকি করেন এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এক জায়গায় দেখা যায় যে পুলিশের টুপি ছুঁড়ে ফেলে দিচ্ছে, যারা অ্যাজিটেশন দেখাচ্ছে, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা রীতিমতো পুলিশের টুপি ছুঁড়ে ফেলে দিচ্ছে। একদম সব মিলিয়ে কিন্তু রণক্ষেত্র কাণ্ডের সৃষ্টি হয় এই আরজিকর হসপিটালে এবং তারপরেই বিশাল ফোর্স আরো মোতায়েন করা হয় এবং সেই ফোর্সের সাহায্যে আরো ফোর্স মোতায়েন করে সেখান থেকে অর্থাৎ আরজিকর থেকে বডি যে গাড়ি, সেই গাড়ি বের করে নিয়ে যাওয়া হয়। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এবং হাসপাতালে যে পড়ুয়ার দেহ অর্থাৎ যে ছাত্রী দেহ, তার দেহ যখন বার করে আনা হয় সেই সময় এসএফআই এর তরফে পাশাপাশি বিজেপির তরফেও বিক্ষোভ প্রদর্শন হয় এবং এই ঘটনাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আরজিকর হাসপাতাল চত্বরে। ময়নাতদন্তের পর যে রিপোর্ট সামনে এসেছে, যেখানে প্রাথমিকভাবে বলা হয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই পড়ুয়াকে এবং রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে এই ঘটনা ঘটেছে। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো। বেশ কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি তুলে ধরছিলাম, আরজিকর হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন চলছে রাজনৈতিক দলগুলোর তরফে, যেরকম সিপিএম এর তরফে বিক্ষোভ বেশ কিছুক্ষণ আগে চলছে, অন্যদিকে বিজেপির তরফেও বিক্ষোভ চলছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আলোচনায় আসবো, কেতনবাবু আপনার কাছে আসবো। নানান প্রশ্ন উঠছে, তর্ক বিতর্ক রাজনৈতিক পরিসরে থাকবে, তবে একটা বিষয়, যে বিষয়টা এখনো পর্যন্ত ভাবাচ্ছে, যে এমার্জেন্সিতে নাইট ডিউটিতে অন ডিউটি ছিলেন ওই পড়ুয়া এবং তিনি সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন বা পড়াশোনা করতে গিয়েছিলেন, যাই হোক, কিন্তু কোথাও গিয়ে ময়না তদন্তের যে রিপোর্ট শ্বাসরোধ করে খুন করা হয়েছে থাকে, কিন্তু সেই ঘটনার মুহূর্তের সে জায়গায় অর্থাৎ যে জায়গায় এই ঘটনা ঘটেছে কোনো সিসিটিভি কেন নেই? কি
আর বলবো, এই মর্মান্তিক ঘটনা, একটা জঘন্য ঘটনা, মানে ভর্ৎসনা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে ঘটনাটা হয়েছে, এটা কোনো একটা নির্জন, একটা ফাঁকা জায়গা, অন্ধকার জায়গায় হয়নি। এটা হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে একটা এত বড় হাসপাতাল, যেখানে হাজার হাজার মানুষ ভেতরে যেরকম থাকেন, বাইরেও থাকেন, ওই চত্বরে থাকেন, সেই জায়গাতেও যদি এতটা মানে নিরাপত্তার অভাব হয়, মানে যিনি সেবা করার স্বপ্ন নিয়ে, ওনার মা বলছিলেন, মানে কথাটা ওনার শুনে কেমন খুব দুঃখ লাগছে। ওনার মা বলছেন যে সেবা করার স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন, উনি মানুষের প্রাণ রক্ষা করার আশা নিয়ে এসেছিলেন, এখানে ওনারই প্রাণ রক্ষা করা গেল না। তো এখানে যে নিত্য প্রতিদিন আমরা যে ঘটনাগুলো দেখছি, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তাই এই ঘটনাগুলো হচ্ছে। যারা একটা ক্রাইম যদি কেউ প্ল্যান করে, সেটাকে এক্সিকিউট করে, তার মাঝে যে একটা প্রশাসন, পুলিশের যে একটা ভয় থাকে, সেই ভয় বলে বাংলায় কিছু নেই। তারা অবাধ এগুলো কাণ্ড কারখানাগুলো করে বেড়াচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে বাবা অভিযোগ করছেন যে ওনাকে নাকি ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। এইমাত্র আপনারা যেটা জানেন, আপনাদের পর্দায় দেখলাম যে ময়নাতদন্ত, সেটা বলা হচ্ছে যে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তো এই প্রশ্নটা হচ্ছে, কারণ হচ্ছে দেখুন, আইন শৃঙ্খলা যে কথাটা বলছিলাম, আপনি আরজিকর হাসপাতালে না, আপনি বাংলার যে কোনো হাসপাতালে চলে যান, ওখানে ওই হাসপাতাল চত্বরে বা কিছু কিছু ডিস্ট্রিক্টের জায়গায় যাদের থাকার কথা না, তাদের ছাড়াও শয়ে শয়ে লোক আছে। তারা কারা? তারা ওই দালাল। অনেক হাসপাতালে দেখি না দালাল, এই মানে যারা ভর্তি করিয়ে দেবে, যারা আপনার অস্ত্রোপচার করিয়ে দেবে টাকা নিয়ে, লাইন স্কিপ করিয়ে, সেই দালালের হাসপাতাল ভর্তি থাকে। আর সেই দালালরা কারা থাকে? যারা দেখবেন এই তৃণমূলের দাদা জিন্দাবাদ করেন না, প্রত্যেকটা এলাকায় যে দাদারা থাকে না, তারা দেখবেন হাসপাতালে ভর্তি। আপনি যে কোনো হাসপাতালে কালকে দিনে ক্যামেরা পাঠান, যদি শয়ে শয়ে এরকম লোক না পান, আমি নিজেও গেছি, নিজে অনেক জায়গায় দেখেছি। এবার সেই লোকগুলো যে একেবারে খুব সাধু সন্ত লোক তারা না, তারা ওই রাস্তার ওই মানে যারা পাড়ার অ্যান্টি সোশ্যালটা ছিল, তাদেরকে তো কোনো, তারা ঝান্ডা নিয়ে করছে, তাদের একটা জায়গা দিতে হবে, তাদের হাসপাতালে ডিপিউট করে দেওয়া হয় অসরকারিভাবে, মানে অনঅফিসিয়াল ভাবে তারা ঘুরে বেড়ায়, তারাই হাসপাতালটা চালায়। একদমই, একেবারে ছোট করে একদম গৌতমদার কাছে বলবেন এই ঘটনায়, সেমিনার এবং করিডোর, সেখানে কোনো সিসিটিভি নেই। না, এখানে মৃত্যু হানা দেয় বারবার, সন্দেহ নেই। কিছুদিন আগেই, কয়েক মাস আগে যাদবপুর হয়েছে, সেটা হয়তো বছরের পার হতে পারে। কিন্তু ঘটনাটা কি ঘটছে, একটা দেশ তার একটা অঞ্চল, দেশটা যেভাবে চলছে সেটাও একটা জিজ্ঞাসার চিহ্ন, আস্কিং কোশ্চেন ভিন্ন ভিন্ন জায়গায়। আর আমাদের সেই অঞ্চল, মানে রাজ্যটা যেভাবে চলছে, সেটা ভয়ানক মর্মান্তিক ঘটনা। এটা পড়ুয়া ডাক্তার, সমাজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ। তিনি ডিউটি করে বিশ্রাম নিতে যাচ্ছেন, এরকম সময় ধর্ষিত হলেন। এবং আপনাদের টিভি অনুযায়ী যা দেখাচ্ছে, ময়নাতদন্তে গলার হাড় ভেঙেছে, মুখে ক্ষতচিহ্ন, ধর্ষণ হয়েছে, একটা নীল চাদরে ঢাকা, এবং মা হাউ হাউ করে কেঁদে বলছে যে সেবা করার ব্রত নিয়ে এসেছিল, সেবা করাই ছিল তার উদ্দেশ্য, লাশ হয়ে চলে গেল। তো এই যে ঘটনা, এ তো দুঃখ জানানোর বা শোক জানানোর কোনো ভাষা নেই। আমরা নিশ্চয়ই শোকাহত। সরকারের তদন্ত করবে, দোষীদের শাস্তি হবে, এসব আপ্তবাক্য পাঠ করা যায়, পাঠ করা ভালো, পাঠ করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা বারবার ঘটছে কেন, এবং এই ঘটনাটা ঘটার পেছনে যারা যুক্ত বারে বারে, তাদের কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে? অ্যাবসলিউটলি যে দৃষ্টান্তমূলক এমন শাস্তি, যে শাস্তির পর ওই ধরনের অন্যায়, ওই ধরনের খারাপ কাজ করার ক্ষেত্রে একবার একটা প্রশ্ন চিহ্ন যে করবে তার সামনে এসে দাঁড়াবে, হচ্ছে না। মানে উপরন্তু এই রাজ্যে এই সমাজ বিরোধীদের, দুষ্কৃতীদের, অন্যায় করছে যারা, এই ধরনের খারাপ কাজ করছে যারা, তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে। কেন বলছি 10 সেকেন্ড কেন বলছি, তার কারণ হচ্ছে কেতন বলছিল, যে কোনো হাসপাতালে যান, কলকাতা শহরের বুকে যে কোনো হাসপাতালে যান, সেখানে কি করে আইন শৃঙ্খলা থাকলে, কি করে সরকারের একটা মনিটরিং থাকলে, নজরদারি থাকলে সিট বেচা কেনা হয়, দালালরা রাজত্ব করে, কি করে করে, কিভাবে করে?
তাহলে কোন পদ্ধতিতে চলছে এই হসপিটালগুলো, কোন মেকানিজমে চলছে? মেকানিজম যদি সঠিক হয় তাহলে দালালরা রাজত্ব করতে পারে, সিট নিয়েই হাহাকার হয়, গরিব মানুষদের বিভিন্ন জায়গায় গিয়ে চোখের জল খরচ করে সিট মেলে না, তাদেরকে ওই দালালদের কাছে টাকা দিয়ে সিট জোগাড় করতে হয়। এ তো বাস্তব অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের। তো এই পদ্ধতি পাল্টাতে হবে না, শুধু মুখে বললে হবে যে আমরা প্রতিবাদ করছি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা সঠিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা পাল্টে দেয় সরকারকে, এই ব্যবস্থাটা পাল্টে দেয়। সত্যি কি জাস্টিস মিলবে? কারণ যে ছবি আমরা দেখছি, বিক্ষোভ প্রদর্শন তো চলবেই, কিন্তু যারা প্রকৃত দোষী এখনো পর্যন্ত আমরা দেখেছি যে এই ঘটনার পর সরকারের তরফে তৎপরতা নেওয়া হয়েছে, সেখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা পৌঁছেছিলেন, সিপি নিজে গিয়েছিলেন, স্বাস্থ্য সচিব তিনি গিয়েছিলেন, কি বলবেন? দেখুন, সরকার যথেষ্ট দায়বদ্ধতার সঙ্গে কাজ করছে এবং সরকার দ্রুত কাজ করছে এবং সরকারের দৃষ্টিভঙ্গিটা এই কারণেই পরিষ্কার যে ফরেন্সিক রিপোর্টের কথা বলা হয়েছে, পুরো যে ময়নাতদন্ত হয়েছে সেটাকে ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সরকার যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত তার মধ্যে সঙ্গে সঙ্গে সেটা নিয়েছে। এখন গৌতমদা বা অন্যান্যরা যেটা করলেন সেটা হচ্ছে এই ঘটনার সঙ্গে হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ সেগুলো আনলেন। তাহলে গৌতমদারা কোথাও গিয়ে এটা মেনে নিলেন যে ডাক্তার বা ডাক্তারের প্রশাসনের সঙ্গে যুক্ত তারাও বোধহয় এই দালালের সঙ্গে যুক্ত আছে, তাই নয় কি? কারণ যদি যে প্রশাসন চালাচ্ছে, কারণ আমাদের এখানে না একটা ওই এমন একটা ব্যবস্থা আগে করে দেওয়া হয়নি যেটা গুমটা বাবুরা করে দিয়েছিলেন, যে সেখানে সিস্টেম ছাড়া, কোঅপারেটিভ ছাড়া কিছু হবে না। আমরা কিন্তু সেটা করিনি। আমরা প্রশাসনকে একটা স্বায়ত্তশাসন দিয়েছি যেখানে প্রিন্সিপাল এবং অন্যান্য আধিকারিকরা যারা আছেন তারা সমস্ত ব্যবস্থাপনাগুলো করবে এবং সরকার সেই দৃষ্টিভঙ্গিগুলো করে দেয়। অর্থাৎ একটা পলিসি নেওয়া হয় যেটা সরকার করে, পলিসি ইমপ্লিমেন্টেশন যেটা ব্যুরোক্রেসিরা করে। তাহলে গৌতম বাবুরা বলছেন যে ডাক্তারদের ভূমিকা নিয়ে আমরা কথা বলছি, ডাক্তার প্রশাসকদের নিয়ে বলছি, তাহলে সেই ডাক্তার প্রশাসকরাও অন্যায়ের সঙ্গে যুক্ত, এটা গৌতম বাবুরা বলতে চাইছেন বলে আমার মনে হলো। কিন্তু আমি নিশ্চিত করতে চাইছি, আমরা নিশ্চিত করতে চাইছি তৃণমূল না, আবার বলবো, যখন ঠিক এই প্রশ্নগুলো আমি কোনো ক্ষেত্রে উদাহরণ সহযোগে তুলবো তখন কিন্তু তারা সরকারের দৃষ্টিভঙ্গিকে আলাদা করে দেওয়ার চেষ্টা করে। আমরা সেটা করি না। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি তো বারবার চাইছি এবং বলছি আমরা দায়বদ্ধতার থেকে কোনরূপ সরে যাচ্ছি না, আমরা উত্তর দেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যেভাবে সরকারের, আমরা তো কখনো বলবো না দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েন, ওরা 30 আমরা 230, এটা বলবো না। আমরা কখনো বলবো না ওরকম ছোট ছোট ঘটনা হয়ে থাকে। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থাপনার কথা বলেছেন এবং আমরা যে স্টেপগুলো নিচ্ছি স্টেপ বাই স্টেপ যদি সবাই দেখে থাকে তাহলে দেখবে আমাদের এখানে কিন্তু কোনো রকম ছোট্ট গাফিলতি নেই। আমরা পুলিশের সর্বোচ্চ আধিকারিককে পাঠিয়েছি, স্বাস্থ্য সচিবকে পাঠিয়েছি, মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন, এরকম সার্বিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটা চলছে। একদমই ঠিক এই জায়গা থেকে বিজেপির প্রতিক্রিয়া নেব, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, একেবারেই সময় কম, আমি আসবো আলোচনায়। স্নেহান, তোমার কাছে আসবো। আমরা যে ঘটনা দেখলাম, অর্থাৎ এই ঘটনা যেরকম নানান প্রশ্ন, একাধিক অভিযোগ, প্রশ্ন, বিক্ষোভ এ তো চলবেই, কিন্তু কোথাও গিয়ে এই যে ইন্টার্ন ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করেন বা পড়ুয়ারা যারা সেখানে আসেন, এবং কোথাও গিয়ে কি আপনি মনে করছেন যে এই অভ্যন্তরে কোনো রকম কোনো অরাজকতা রয়েছে বা এর নেপথ্যে কেউ রয়েছে? কি মনে করছেন আপনি? এই জায়গায় কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আইন শৃঙ্খলা যখন অবনতি না, আইন শৃঙ্খলা যখন তলানিতে গিয়ে থাকে তখন এই ধরনের ঘটনা ঘটে। এবং উদ্বেগের বিষয় এটা যে একটা মা বা একটা বাবা সে বলছে যে আমাদের একমাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তারি পড়িয়েছি। বিষয়টা হচ্ছে এর পরবর্তী সময় কোনো বাবা বা মা তার মেয়েকে যদি নাইট ডিউটি করতো, তো মেনলি নাইট ডিউটি করছিল, নাইট ডিউটি করতে গিয়ে আর পাঠানোর সাহস দেখাবে? মানে আমি বলছি গ্রামগঞ্জ ছেড়ে দিই না, তো কলকাতা শহর কলকাতার মধ্যে পাঠাতে তুমি এত ভয় দেখিও না। আমি আবারও বলছি, দায়বদ্ধ রাজনীতিবিদ হিসেবে এত ভয় দেখানোর জায়গা নেই। তাহলে বাধ্য হব কিন্তু যে অন্যান্য ভয়ের জায়গাগুলো তুলে দিতে। এই সরকারি কিন্তু 4000 থেকে 14000 আসন করেছে ভাই। এই সরকারি কিন্তু 35,000 থেকে 75,000 নার্সিং সিট করেছে ভাই। ফলে তোমাকে দেখতে হবে যে, আবারও বলছি যে আমরা দায়বদ্ধতার সঙ্গে কাজ করছি, কিন্তু ভয় দেখানোর রাজনীতিটা বন্ধ করো। তোমরা যদি ভয় দেখানোর রাজনীতিটা করো তাহলে আমরা তো শাস্তি দিচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন ক্ষেত্রে রাজনীতিটা এখানেই হচ্ছে যে রাজনীতি ভয়টা তোমরা দেখাচ্ছ, কিন্তু তোমরা নিজেরা ভয়ের কারণ হয়ে যাচ্ছ, তোমরা নিজেরা ভয়ের কারণ হয়ে যাচ্ছ।
ভয় আমরা সবাই পাচ্ছি। 5 incident I will give you 5 names. Just tell me 5 incidents I will give you 5 names. গৌতম দা আমি প্লিজ এটা আমার সময় আমি একটু বলে I will give you accordingly. আমরা ভয় দেখাচ্ছি না, ভয় আমরা নিজেরাও ভয় তো পাচ্ছি আমরা, ভয় অবশ্যই কেন পাচ্ছি। পাচ্ছি তার একটা প্রধান কারণ হচ্ছে 11টার সময় এই ভয় যদি পেতে হয় তাহলে পুরো ভারতব্যাপী যা ঠিক আছে, চলছে তাহলে মোদির আন্ডারে আমাদের জীবনটার কথা নয়, আরজি করে যেতে হবে। আবার আরজি করে আছি আমরা, কিন্তু আমরা পুরো ভারতে হাত দেবো। আবারও বলছি না, এত ভয় পাওয়া যাবে না। 11টার সময় ঘটনা মেয়েটির অত্যন্ত মর্মান্তিক ঘটনা, নারকীয় ঘটনা। কিন্তু আবারও বলছি, মণিপুর নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের মণিপুরে কবিরের আশু হয় না, ত্রিপুরার আশু হয় না, রাজস্থানে আশু হয় না, আত্মাসে আশু হয় না। তোমাদের সমস্যা হচ্ছে কারণ আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের নাগরিক ভাই। কিন্তু তোমরা যেভাবে ভয় দেখাচ্ছ সেই ভয়টা কিন্তু পাইও না। আবার বলছি যে আমরা দায়বদ্ধ, আমরা উত্তর দেব, কিন্তু বারবার বলছি যে ভয় দেখানোর রাজনীতি করছো, সেই ভয় দেখানোর রাজনীতি করে তোমরা কিন্তু আজকে শেষের দিকে পৌঁছে যাচ্ছ। এই সময় রাজনীতির নয়, এই সময় সরকারের পাশে থাকা, এই সময় সরকারের পাশে থাকা। সরকারের কোনো যদি ভুল থাকে সরকারকে তাকে দেখানো। তোমরা মনে করলে আমার কথা বলছি, তোমরা সরকার থেকে উত্তর দিচ্ছে। সময় একেবারেই কম। আমি কেতন তোমার কাছে আসব। একটা বিষয় আমি স্পষ্ট করতে চাইছি, এই যে ইন্টার্ন যারা পড়ুয়ারা যারা সেখানে পড়াশোনা করতে আসেন, কোথাও গিয়ে কার প্রশ্রয় বারবারন্ত। কারণ আমরা যে ছবি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি এবং সেখানে প্রাক্তনী যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। কি মনে করছো এই জায়গাটা? দেখুন, একটা কোনো প্রেমাইসিস, একটা কোনো ক্যাম্পাসের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যদি রাজ্যে আইন শাসন না থাকে, আইন কানুন না থাকে, তাহলে শহর কলকাতাতেও থাকবে না। শহর কলকাতাতে না থাকলে তাহলে কোনো স্টুডিওতে বলুন, কোনো হাসপাতাল বলুন, কোনো জায়গাতেই থাকবে। বেসিক যেটা হচ্ছে যে আইনের যে পুলিশের যে ভয়, সেটা দুষ্কৃতীদের মধ্যে নেই। দুষ্কৃতীরা মনে করে এটা তাদেরই সরকার, তারা যা ইচ্ছে তাই করতে পারবে বলেই এই ঘটনাগুলো হচ্ছে আজকে। আর এবার অভিভাবকরা, মা বাবারা তো অভিযোগ করছেন যে ধর্ষণ করে খুন করা হচ্ছে, কিন্তু এখনো আমাদের মা বাবা এই অভিযোগ করেনি ভাই। এক সেকেন্ড, এই অভিযোগ করেনি, তুমি ভালো করে দেখে নাও, তুমি ভুল করছো না। কখনো বলেছেন যে আমরা এখনো কোনো কিছু বলছি না, যদি আগে দেখি তদন্ত হয় না। তুমি এই কথাটা উইথড্র করো, কারণ তুমি এখানে ভুল কথা বলে ফেললে। মা বা বাবা কেউ এই ধরনের অভিযোগ করেনি এখনো পর্যন্ত, পরে কি করবে জানা নেই। কিন্তু এই যে কংগ্রেস, তোমরা ভালো দল, কিন্তু এই ভুল কথাটা বলে ফেললে, এই ভুল না, ওই ধরনের কথা বলে লাভ নেই, সেটা প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সেটা অন্যায়, সেটা ন্যায় হবে, কিন্তু তা বলে অন্য জায়গার ঘটনার সঙ্গে রাজ্যকে এই অপবাদ দেওয়ার দরকার নেই। একেবারে অল্প সময় রয়েছে। আমি প্রদীপ্ত আপনার কাছে আসবো। না, আমি একটা কথা শুধু জানতে চাইছি, এক সেকেন্ড। সেটা হচ্ছে ওই যে প্রেমিসিসের মধ্যে যে সিসিটিভি নেই, একদম এই যে নজরদারি নেই, এটা কার গাফিলতি? কি তার কি অ্যাকশন হবে? এইটা দেখার দায়িত্ব কার? এটা ধরে ধরে দেখার দায়িত্ব কার ছিল? সে কি পানিশড হবে? I want to see the answer. একদমই তাই, এটাই তো শুরুতে বললাম, গৌতম দা বোধহয় মিস করে গিয়েছে। আমরা বলছি যে একটা পলিসি ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব থাকে যে আধিকারিকরা রয়েছেন তাদের। তারা যদি কোনো অন্যায় করেন এবং সরকারের অ্যাপ্রোচেও যদি কোনো ভুল হয়, সরকারের অ্যাপ্রোচে মানুষ হারিয়ে যাবে, কিন্তু আধিকারিকের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। তাহলে পুরো ভারতব্যাপী সরকার ছিল, রাজস্থানে ধর্ষণের জন্য সবার মতামত দেওয়া হবে। একেবারে শেষ সময়, একেবারে শেষ। বললে হবে না, ঘটনা ঘটছে, হয় না, চিন্তা করে লাভ নেই না। আমরা দায়বদ্ধ, উত্তর নিতে পারবে না, উত্তর নিতে পারবে না। সিসিটিভি শেষ একটা প্রশ্ন, সিসিটিভি ক্যামেরা কেরালা কোন কোন জায়গায় আছে দেখিয়ে। আরে কেরালা কোন কোন জায়গায় সিসিটিভি আজিকরের পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, আলোচনা শেষ করতে হচ্ছে, আলোচনা শেষ করতে হচ্ছে, একেবারে সময় শেষ। অবশ্যই আজিকরের পরিস্থিতি আগামীকাল কোথায়
কোথায় যায় এবং এই ঘটনায় ঠিক কি কি অবশ্য উঠে আসে এবং ইতিমধ্যে যেরকম প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে রিপোর্ট সামনে এসেছে কি কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা যারা ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় থাকার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।